বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর। মানুষ পাশে থাকলে সারা দেশে ফ্যামিলি কার্ড ছড়িয়ে দেওয়া হবে। সবার আগে বাংলাদেশ, গর্ব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। সবাই যাতে বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি। টানা বৃষ্টিতে ডুবে আজও রাজধানীতে ভোগান্তি। চট্টগ্রাম অঞ্চলে বানভাসীদের চরম দুর্দশা। 5 দিন পর্যন্ত আমরা ঘর থেকে বাহির হতে পারতেছি না। যা ঘরে যে রান্না করবে এমন অবস্থাও নাই। কেউ পানি খাচ্ছে, কেউ সিরে খাচ্ছে, ওই অবস্থায় দিন কাটতেছে। 47তম বিসিএসে 62% পদে পূরণ হয়নি। যোগ্য প্রার্থী সংকট বলছে পিএসসি। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 11টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দেশের মানুষের সমর্থন ও সহযোগিতা থাকলে ফ্যামিলি কার্ড কর্মসূচি পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। বরিশালে ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যতদিন জনগণের সমর্থন বিএনপির সঙ্গে থাকবে ততদিন কোনো বাধা অগ্রযাত্রা থামাতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাবে বিএনপি। এর আগে গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আগামী 5 বছরে দেশ জুড়ে 25 কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এ সময় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারেক রহমান। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে রাজনৈতিক মতবিনিময় শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে। আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে গাছটি একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন যাতে গাছটি বড় হতে পারে। প্রধানমন্ত্রী বরিশাল সফরের খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু। বাবলু, বলছিলাম গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান। সারাদিন ব্যাপী বরিশালে আজকে কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন। সারিকা, প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে পৌঁছেছেন বলা যায় 10টার কিছুক্ষণ আগে। বরিশাল যে গৌরনদীতে প্রথম যে প্রোগ্রাম ছিল বাটাজোর ইউনিয়নের যে খালের পাশে, বাটাজোর যে খাল রয়েছে, সরিকল যে খাল রয়েছে, সেই খালের পাশে প্রায় 2500 বৃক্ষরোপণের যে উদ্বোধন সেটি তিনি করেছেন। তার সঙ্গে সবাই একসঙ্গে স্বেচ্ছাসেবক সহ সবাই মিলে প্রায় 2500 গাছ বৃক্ষরোপণ করেছেন। সেখানে তিনি কিছু কথা বলেছেন, একটি নারিকেলের চারা রোপণ করেছেন। সেখানে তিনি বক্তব্যে বলেছেন যে আসলে বাংলাদেশের যে জলবায়ু প্রভাব সেটি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের যে বৃক্ষের গাছের সংখ্যা কমে গেছে এবং সবাইকে সচেতনভাবেই বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন, পাশাপাশি গাছের যত্ন নেওয়ার কথা বলেছেন তিনি। সেটা শেষ করেই যে কাছাকাছি আরেকটু ফ্যামিলি কার্ড যে বিতরণ করছে সরকার, সেটির যারা উপকারভোগী রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করেছেন কিছুক্ষণ আগে। এটা শেষ হলো। আমি এখানে আছি বাটাজোর ইউনিয়নের মধ্যে, মূল সড়কের পাশেই বলা যায়। এখানে আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই সাধারণ মানুষ এখানে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য অপেক্ষা করেছেন এবং এখানকার যে 6টি বরিশালের যে 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনের শস্য এমপির এখানে উপস্থিত রয়েছেন। আপনি জানেন আমি যেখানে রয়েছি সেটি গৌরনদী আগরিচলা, যেটি জহিরুদ্দিন স্বপনের আসনের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এছাড়া আজকের এই কর্মসূচি শেষ হতে তার আরও 2টি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী। এখন তিনি সার্কিট হাউসে গিয়ে একটু রেস্ট নেবেন। তারপর তিনি এই 30 গোডাউন এলাকা, যেটি বরিশাল শহরের যেই 30 গোডাউন এলাকা, সেখানে তিনি আরেকটি কর্মসূচিতে অংশ নেবেন। পরে দলের যে সাংগঠনিক সভা, যেটি প্রতিটি জেলা এবং বিভাগীয় সফর করতে গেলে যেটি করেন তিনি, সেটিতে অংশ নেবেন। তারপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বলা যায় আজকের এখানেও তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে সাধারণ মানুষকে সচেতন হওয়ার জন্য দেশের অর্থনৈতিক অবস্থার কথা বলেছেন। বিগত বাজেট নিয়ে সমালোচনা করেছেন, যেহেতু বিগত বাজেটে সরকারের যেই প্রতিশ্রুতিগুলো ছিল বিগত বাজেটের মধ্যে ছিল না এবং নতুন বাজেটের মধ্য দিয়ে তাদের যে পরিকল্পনা সেটিতে ইনক্লুড করেছেন। তিনি বলেছেন যে বিএনপি সরকার চায় দেশের মানুষের উন্নয়ন করতে এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, আগামী 1 বছরের মধ্যে প্রায় 41 লাখ মানুষের হাতে, অসহায় এবং দুস্থ মহিলার হাতে তিনি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায় সরকার। পাশাপাশি তিনি বলেছেন সরকার চাচ্ছে সবাইকে সঙ্গে নিয়ে গিয়ে যাতে এখানে যাতে কোনো ধর্মের মানুষ যাতে কোনো কষ্টে না
না থাকে, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে তিনি ঐক্যবদ্ধভাবে যে স্বপ্নের বাংলাদেশ এবং সবার আগে যে বাংলাদেশের স্লোগান দিচ্ছে বিএনপি সরকার, সেটি তিনি তারা বলছেন যে সেই পথে এগিয়ে দিতে চান। এবং তিনি আরও কিছু ষড়যন্ত্রের কথা বলেছেন। তিনি বলছেন বিএনপি জনগণের শক্তি নিয়ে এগিয়ে যেতে চায় এবং বিএনপি যে উদার গণতান্ত্রিক রাজনীতির স্বপ্ন দেখে সেটি বাস্তবায়ন করতে সবার সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি আপনি জানেন দীর্ঘ সময় ধরে বরিশাল এই গৌরনদীতে বলা যায় 2004 সালে সবশেষ তিনি তখন দলের ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন এসেছিলেন। এবং এর দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানা অবহেলা বঞ্চনার শিকার। তারা বলছেন, প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে তাদের দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা সেটি অনেকটাই লাঘব হবে। সারিকা। বাবলু, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রীর বরিশাল সফরের খবর জানছিলাম। টানা বৃষ্টিতে ডুবে আজও রাজধানীতে জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে নগরবাসীর। আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত ঢাকায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক সাংবাদিকদের জানান, গত 24 ঘন্টায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চলতি মৌসুমে 24 ঘন্টায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন ব্যাহত হয়েছে। বাসা থেকে অফিস প্রায় সবখানেই ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আবহাওয়াবিদ বলেন, জুলাই বৃষ্টিপ্রবণ মাস হয় এ ধরনের বৃষ্টিপাত অস্বাভাবিক নয়। 5 জুলাই থেকে মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 13 জুলাই বিকেলের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও 16 জুলাই থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে। পুরো জুলাই মাস জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। কোথাও কোথাও মাঝারি, আবার কোথাও কোনো সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 16 তারিখের দিকে একদম উপকূল ঘিরে একটি লঘুচাপের বর্ধিত অংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। ফলে 16 তারিখ থেকেই আবার নতুন করে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাইক। সজল, বলছিলাম সকাল থেকে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতা, সেই সাথে ভোগান্তি তো রয়েছে। আবহাওয়া অফিস থেকে কি জানানো হয়েছে আর কতদিন চলতে পারে এই অবস্থা? অফিসের যে আবহাওয়াবিদ তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছে আসলে জুলাই মাস জুড়েই কিন্তু এই বৃষ্টিপাত থাকবে এবং কখনো ভারী বৃষ্টি হবে, কখনো বা অতি ভারী বৃষ্টিপাত হবে। তবে এই যে লঘুচাপের কারণে যে সৃষ্টি হওয়া যে বৃষ্টিপাত, এটি কিন্তু জানেন যে জুলাই মাস জুড়েই থাকে স্বাভাবিক নিয়মে। তবে গতকাল থেকে আমরা যেই বিষয়টি লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকা কিন্তু জানেন যে পানির নিচে তলিয়ে গিয়েছে এবং মানুষের বাসাবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছুই কিন্তু তলিয়ে যায়, যার ফলে কিন্তু এই পরিস্থিতি থাকবে আরও কিছুদিন। তবে আজকে বিকেল থেকে বৃষ্টিপাত কমে আসবে, তবে 16 তারিখ থেকে আবার ধীরে ধীরে বাড়তে থাকবে। এভাবে করেই কিন্তু পুরো জুলাই মাস জুড়েই বৃষ্টিপাত হবে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। এছাড়া জানেন যে গত 24 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং 110 মিলিমিটার 27 ঘন্টায় রেকর্ড করা হয়েছে। আর আজকে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে দুপুরের পর থেকে কিছুটা কমে আসবে বৃষ্টিপাত। এছাড়া যদি বলি, চট্টগ্রামের আমবাগান এলাকাতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 147 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কিন্তু ঢাকা সহ ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এইসব অঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে, জুলাই মাস জুড়েই বেশি হবে। এছাড়া কিন্তু সারা বাংলাদেশেই বৃষ্টিপাত হবে, তবে কোনো কোনো অঞ্চলে কম হবে, কোনো কোনো অঞ্চলে বেশি হবে। যেমন খুলনা অঞ্চলে বৃষ্টিপাত কম হবে, এছাড়া কিন্তু বরিশাল, পটুয়াখালী, বরগুনা এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে। আপনার সারিকা, এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজল সাইক। দর্শক, আমরা বলছিলাম টানা বৃষ্টিতে ডুবে রাজধানীতে জলাবদ্ধতায় আজও ভোগান্তি বেড়েছে নগরবাসীর। আমরা আরো খবর জানবো, চলে যাব সহকর্মী ইমতিয়াজ মাহমুদের কাছে। ইমতিয়াজ, কোথায় আছেন আপনি এবং সেখানকার চিত্রটি নিয়ে জানাবেন। সারিকা, এই মুহূর্তে আমি আছি নিউ মার্কেটের 1 নম্বর যে গেটটি, এবং আমার পেছনে আপনি দেখতে পারবেন যে একেবারেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং নিউ মার্কেট 1 নম্বর গেট, অর্থাৎ বলা যায় যে নীলক্ষেত থেকে আজিমপুরের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু পানি জমে গেছে একেবারেই হাঁটু পর্যন্ত। এবং
এখানকার যে এইটা কিন্তু একটি ব্যস্ততম জায়গা এবং নিউ মার্কেটের এই জায়গায় প্রচুর পরিমাণে মানুষ আসা যাওয়া করে এবং নিউ মার্কেটে যে আসবে মানুষ ব্যস্ত তাদের কেনাকাটা করতে বা নানান যে কাজ রয়েছে সেটি কিন্তু একটি বাধাগ্রস্ত অবস্থায় আছে। এবং গত 2 দিনের যে বৃষ্টিপাত, শনিবারে 28 মিলিমিটার, তারপরে সেটি রাত নাগাদ ঝুম বৃষ্টি শুরু হয়, রবিবার সারাদিন মোটামুটি একটি বৃষ্টিপাত শুরু হয় এবং সেটি কিন্তু 96 মিলিমিটারে চলে যায় এবং সর্বশেষ এখন পর্যন্ত যতটুকু জানি ঢাকায় 110 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতেই কিন্তু জলাবদ্ধতায় পুরো শহরবাসী নাকাল। এবং আজকে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে, তেমন মুষলধারে বৃষ্টির কথা না বললেও ঝিরিঝিরি বৃষ্টি বা একটু মাঝারি বৃষ্টি পড়ছে এবং সেটাতেই কিন্তু একেবারেই এই যে নিউ মার্কেট যে এলাকা সেটি কিন্তু ডুবে গেছে। এর আগে আমরা সকালবেলা ছিলাম তেজগাঁও এলাকায়, তারপরে ছিলাম ফার্মগেট। তেজগাঁও এলাকায় এছাড়া আরও কিছু এলাকা তেমন পানিতে জলাবদ্ধতা বা পানি জমা হয় নাই, কিন্তু যে এখন পর্যন্ত এই যে নিউ মার্কেট এলাকা সেটি কিছুটা বৃষ্টিপাত হলেই কিন্তু একেবারেই পানি জমে যায়। নিউ মার্কেটের এই জায়গা, তার সাথে নিউ মার্কেটের সামনের যে সড়ক, সেই সংলগ্ন সড়ক অর্থাৎ নূরজাহান যে মার্কেট সেটিতেও কিছুটা বৃষ্টিপাত হলেই একেবারেই পানিতে পরিপূর্ণ হয়ে যায়। এতে একে কথা পুরো সারা বাংলাদেশে শিক্ষার্থীদের পরীক্ষা হচ্ছে, তারই সাথে এই বৃষ্টির সাথে ঢাকা শহরে যখন জলাবদ্ধতা যুক্ত হয় তখন কিন্তু পুরো ব্যাপারটাই একেবারে নাকাল অবস্থা হয়ে যায় এখানকার সাধারণ মানুষের। এখন পর্যন্ত এই যে নিউ মার্কেট সেখানে জলাবদ্ধতা দেখা গিয়েছে, বাকি অন্য জায়গায় তেমন একটি জলাবদ্ধতা আমরা দেখতে পারিনি। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। নিউ মার্কেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীর মা। জলাবদ্ধতার খবর জানছিলাম। এদিকে দুর্দশা দুর্গতি পিছু ছাড়ছে না চট্টগ্রাম অঞ্চলের বানভাসীদের। কিছু এলাকায় পানি কমলেও থেমে থেমে বৃষ্টি হয়, পানি বেড়েছে কোথাও কোথাও। তবে তার চেয়েও কষ্টের অনেক এলাকায় পৌঁছাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ সহায়তা। যদিও সরকার বলছে সবার কাছে সাহায্য পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা চলছে। এদিকে বন্যা ও পাহাড় ধসে এখন পর্যন্ত 5 জেলায় প্রাণ গেছে 51 জনের। এবারে চট্টগ্রামের সাতকানিয়ার পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, সারিকা, সাতকানিয়ার যেই এলাকাগুলো আসলে পানিতে নিমগ্ন সেগুলো কিন্তু এখনও আমরা দেখছি এখনও পানি রয়েছে এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে আমরা আসলে যতটুকু জানতে পেরেছি পানি অল্প কিছুটা কমেছে, কিন্তু মানুষের মধ্যে যে শঙ্কাটি রয়েছে গতকালকে রাতে বান্দরবানের এলাকায় যে বৃষ্টিপাতটি হয়েছে সে কারণে পানি কিন্তু আবার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ এখানে মানুষের যে দুর্দশা সেটি কিন্তু আসলে কোনোভাবেই লাঘব হচ্ছে না, কারণ বান্দরবান এলাকায় যদি পানি হয় সেটা কিন্তু এই দিক বৃষ্টি হলে এখানে ঢলটি এখানে নেমে আসে এবং এখানকার যে মানুষ তারা কিন্তু আবার পানিবন্দী হয়ে যায়। তো এখনো পর্যন্ত পানিবন্দী আছে এবং আমরা যতটুকু দেখছি কেবল পানি আর পানি, এবং যেসব ইউনিয়নগুলোতে পানি রয়েছে সেগুলো কিন্তু এখনো নিমজ্জিত এবং যারা পানিবন্দী আছেন তারা কিন্তু দারুণ কষ্টে রয়েছেন। এবং এখানকার এই এলাকাটি থেকে বিভিন্ন এলাকায় যে নৌকা করে আসা যাওয়া করছেন মানুষজন, তাদের সাথে যে কথা বলে যেটি জানতে পেরেছি এখনো পর্যন্ত সেখানে বিভিন্ন জায়গাগুলোতে ত্রাণ কিন্তু এখনো পৌঁছায়নি। সরকারিভাবেও বেসরকারিভাবেও চেষ্টা করা হচ্ছে, তবে বেসরকারিভাবে আমি দেখছি এই পার থেকে কিছু ত্রাণ, কিছু বেসরকারি সংগঠন তারা কিছু ত্রাণ এখানে বোটে তুলেছেন এবং এখান থেকে তারা সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আসলে এই প্রত্যন্ত এলাকাগুলোতে এমন অবস্থা যে সেখানে গিয়ে ত্রাণ দেওয়ার মতো অবস্থাও কিন্তু সেরকম নেই। আমরা যখন ভিতরে গেছি তখন আমরা দেখেছি যে এত জায়গার মধ্যে এত পানি টিনের চালা পর্যন্ত ছুঁয়ে গেছে এবং ওইখান থেকে মানুষজনও নেই, তো তাদেরকে আসলে এখানে ত্রাণ দেওয়ারও সুযোগটা সেখানে নেই। তো সব কিছু মিলিয়ে এখানে সরকারি পর্যায়ে যা সহযোগিতা সেটি আরও বাড়ানো দরকার এবং যেটি বলছেন এলাকাবাসী যে সরকারি পর্যায়ে যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেন সমন্বয় করে ত্রাণটি দেওয়া হয়। কোথাও কোথাও ত্রাণ একবার দুইবার পেলেও আরও ভিতরে কিন্তু অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। তো সব মিলে একটা সমন্বয়হীনতা রয়েছে, সেটা কিন্তু সমন্বয়টা করার জন্য প্রশাসনের থেকে সেই দাবিটা কিন্তু করছেন স্থানীয়রা। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সারিকা, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। 47তম বিসিএসে মোট ক্যাডার পদের 62% শূন্য রয়ে গেছে। পিএসসি বলছে যোগ্য প্রার্থী না পাওয়া এসব পদে নিয়োগ সম্ভব হয়নি। তবে প্রার্থীদের মতে প্রিলিমিনারিতে কম প্রার্থী উত্তীর্ণ করা এবং টেকনিক্যাল ক্যাডারের প্রতি অনাগ্রহই এর প্রধান কারণ। আবির হোসেনের রিপোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওসমান শুভ 4 বারের চেষ্টাতেও উতরাতে পারেনি বিসিএস এর দেয়াল। সবশেষ 47তম বিসিএস নিয়ে খানিকটা অভিযোগও তুললেন তিনি। 47 বিসিএস আর কিছুতে টেকালে হয়তো 15,000 টেকালে আমার মতো আরো অনেকে টিকতো বা আমরা টিকতাম। আমার হয়তো 4-5 নম্বরের ল্যাকিংস আছে, ওইগুলো যদি গ্যাপ পূরণ হয়তো বেশি নিলে আমাদের হয়তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় 2 জায়গায় টিকে। তারা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার ছেড়ে জেনারেল ক্যাডার আসে, যার কারণে টেকনিক্যাল ক্যাডার বা পদগুলো খালি থেকে যায়। ওসমান শুভর মতো এমন স্বপ্নভঙ্গের গল্প হাজারো চাকরি প্রার্থীর। অনেকের বিসিএস যাত্রা থেমে গেছে প্রথম ধাপেই, তাই প্রশ্ন উঠেছে নিয়োগ প্রক্রিয়া নিয়েও। ক্যাডার মানে পোস্ট বাকি 30টা, নেয় মাত্র 5 জন 6 জন। ওদেরকে কোন প্রেক্ষাপটে নিচ্ছে না বা কেন নিচ্ছে না সেটা পিএসসিকে অবশ্যই মানে এক প্রকাশ করতে হবে যে এই ল্যাকিংস ছিল। 40 থেকে 47তম বিসিএস এর তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রিলিতে সাধারণত উত্তীর্ণ হতেন 15 থেকে 20,000 পরীক্ষার্থী, অথচ 47তম বিসিএস এ সেই সংখ্যা নেমে আসে 10,000-এ। শুধু তাই নয়, 47তম বিসিএস এ 3,487টি ক্যাডার পদের বিপরীতে চূড়ান্ত সুপারিশ পেয়েছে মাত্র 1,320 জন, অর্থাৎ প্রায় 62% পদই শূন্য, যা সাম্প্রতিক বিসিএসগুলোর মধ্যে সবচেয়ে বেশি। 2,000-এর বেশি পদ কেন পূরণ করা গেল না, এর উত্তরে পিএসসি চেয়ারম্যান জানায় টেকনিক্যাল ক্যাডারগুলোতে পর্যাপ্ত যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। যদি প্রিলিমিনারিতে পাস না করে, রিটেনে যদি পাসের সংখ্যা কমে যায়, তাহলে তো আমাদের জন্য ধরেন পদ খালি রেখেই সুপারিশ করতে, যতজন পাস করবে তাদেরকে সুপারিশ করতে হবে, এর বাইরে কিছু করার নাই। পিএসসির তথ্যমতে বাংলার প্রভাষকের 132টি পদের বিপরীতে আবেদন করেন 15,168 জন। প্রিলিতে উত্তীর্ণ হন মাত্র 176 জন, যা মোট আবেদনকারীর 1.16%। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র 19 জন। শেষ পর্যন্ত সুপারিশ পান 10 জন। তার মানে হচ্ছে যে এই সংকট কাটাতে টেকনিক্যাল ক্যাডারে আলাদা নিয়োগ পরীক্ষার কথা ভাবছে পিএসসি। টেকনিক্যাল ক্যাডার এবং যে জেনারেল ক্যাডার সেটাকে আলাদাভাবে নিতে পারি কিনা সেটাও আমরা ভাবছি, যে সেটা হলে হয়তোবা এই যে এখন ক্যাডারে আমরা দিতে পারছি না, এই অবস্থা থেকে আমরা কিছুটা হলে উত্তরণ করতে পারবো আমার মনে হয়। তবে এই বিষয়টা এখনই চূড়ান্ত হয়নি, আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি। দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি প্রযুক্তিগত দক্ষ জনবল, অথচ বিসিএস পরীক্ষায় টেকনিক্যাল ক্যাডারগুলো রয়ে যাচ্ছে অধিকাংশই ফাঁকা, যা দেশের জন্য অশনির সংকেত হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। সাধারণ শিক্ষার্থীরা বলছে বিভিন্ন ক্যাডারে বৈষম্যের কারণেই টেকনিক্যাল ক্যাডারগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। সম্প্রতি পুলিশের 33 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ফ্যাসিস্ট সরকারের আমলে এসব কর্মকর্তার বিরুদ্ধে ভোট কারচুপি ও ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ ছিল। পুলিশ সদর দপ্তর বলছে নিয়ম মেনেই তাদের অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাবেক কর্মকর্তারা বলছেন বর্তমান প্রেক্ষাপট থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে পথ চলতে হবে পুলিশ সদস্যদের। ফয়সাল হোসেনের রিপোর্ট। গেল 1.5 দশকের রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ সদস্যদের ব্যবহার নিয়ে অসংখ্য অভিযোগ সামনে এসেছে। বিরোধী মত দমন ও ন্যায্য আন্দোলন ঠেকাতে বাহিনীর ভূমিকা বরাবরই হয়েছে প্রশ্নবিদ্ধ। 24-এর 5 আগস্ট সরকার পরিবর্তনের পর জোর দাবি ওঠে পুলিশ সংস্কারের, গঠন করা হয় কমিশনও, কিন্তু সেই উদ্যোগ খুব একটা এগোয়নি। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে 33 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে 14 জন পুলিশের উপমহাপরিদর্শক বা ডিআইজি, 18 জন অতিরিক্ত ডিআইজি এবং 1 জন পুলিশ সুপার রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর এসব কর্মকর্তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। তবে এই 33 কর্মকর্তার মধ্যে 2 জন গ্রেপ্তার আর বাকিদের অধিকাংশই পলাতক। এরা আসলে কিন্তু কেউ কর্মরত নাই, কেউ গ্রেপ্তার আছে, কেউ পলাতক আছে, কেউ সাসপেনশনে আছে, এরা কেউ অ্যাক্টিভ কর্মরত নাই। তো যার ফলে কোনো সরাসরি পুলিশের অফিসার ফোর্সদের মধ্যে যে এটা একটা কোনো নেতিবাচক কোনো কিছু এরকম আপাত দৃষ্টিতে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ যারা গেছে এরা কিন্তু সব দলীয় ছিল।
অনেকে প্রশ্ন তুলছেন উচ্চপদস্থ পুলিশ সদস্যদের একসাথে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নেতিবাচক প্রভাব নিয়ে। এর জবাবে সাবেক এই ডিআইজি বলছেন, প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। সতর্ক করলেন আগামীতে ক্ষমতার অপব্যবহার নিয়ে। একই সাথে আহ্বান জানালেন পুলিশকে স্বতন্ত্র কমিশনের অধীনে পরিচালনার। একটা স্বতন্ত্র নিরপেক্ষ কমিশন করলে সেই কমিশনের অধীনে যদি পুলিশ পরিচালিত হয় তাহলে কিন্তু পুলিশের আর দলীয় মনোভাব থাকবে না এবং তারা নিরপেক্ষতার সঙ্গে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে। এতে তাদের অপকর্ম, তাদের অপরাধ ধরার জন্যও ব্যবস্থা থাকবে, আবার তাদের বৈধ কাজ করলে সেটা নিরাপত্তা দেওয়ার জন্যও এই কমিশনের দায়িত্ব থাকবে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। পুঁজিবাজারে দেখা দিয়েছে ইতিবাচক ধারা। গত সপ্তাহ জুড়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন ও সূচক ছিল ঊর্ধ্বমুখী। সপ্তাহের শুরুতে রোববারও চাঙ্গা ছিল পুঁজিবাজার। দীর্ঘ সময় লেনদেনের খরা দেখা দিয়েছিল দেশের পুঁজিবাজারে। সে ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার। গত সপ্তাহে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 60 পয়েন্ট বেড়েছিল। গড় লেনদেন হয়েছে 13,000 কোটি টাকার বেশি। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছিল 251টির, কমেছে 122টির, আর অপরিবর্তিত ছিল 15টির দাম। আর গতকাল রোববার সপ্তাহের শুরুতেও ছিল সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী ধারা। 45 পয়েন্ট বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 5,800 পয়েন্টের কিছু বেশি ছিল। লেনদেন হয়েছে 1600 কোটি টাকার বেশি। উই আর ভেরি হ্যাপি যে আমাদের মার্কেট ইজ লুকিং গুড এবং আমাদের ইনভেস্টার্স কনফিডেন্সও ফেরত আসছে, উইচ ইজ a very good indicator for all of us. আমরা যেটা চেষ্টা করছি 5 ইয়ার্স একটা স্ট্র্যাটেজি করতে, কিভাবে আমরা এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ছিল সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী ধারা। গত সপ্তাহে প্রধান সূচক CASPI 15,000 পয়েন্টের বেশি ছিল। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 212টির, কমেছে 106টির, আর অপরিবর্তিত ছিল 30টির দাম। লেনদেন হয়েছিল প্রায় 1600 কোটি টাকা। সপ্তাহের শুরুতে রোববারও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছিল 1115 পয়েন্টে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। 2025-26 অর্থ বছরে সরকারের 5,03,000 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 4,10,000 কোটি 390 কোটি টাকা। লক্ষ্য অর্জন করা যায়নি আয়কর, ভ্যাট ও আমদানি শুল্ক, 3 প্রধান খাতের কোনোটিতেই। জাতীয় সংসদে এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, লক্ষ্যমাত্রার বিপরীতে মোট রাজস্ব আদায় হয়েছে 81.6%। প্রত্যেকের মার্কেট শেয়ার নির্ধারণ করছি, প্রত্যেকটি কোম্পানির কোন সেক্টরে কার কত মার্কেট শেয়ার আছে, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমরা একটা ফ্ল্যাট রেটে গিয়েছি, যেটা সমস্ত বাংলাদেশে যারা এখন করের আওতায় আসে নাই তাদের সাধ্যের মধ্যে যতটুকু ট্যাক্স দিতে পারে একটা ফ্ল্যাট রেট নির্ধারণ করছি আমরা এলাকা ভিত্তিক। দর্শক, এবার দেশ 24 খবর জানাবো। আবার বৈরী আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির খবর জানবো। আমরা চলে যাব কক্সবাজারে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম নিহাত, সবশেষ পরিস্থিতি নিয়ে জানাবেন। সারিকা, কক্সবাজারে গতকাল কিছুটা বৃষ্টি হয়েছিল, এর আগে পরশুদিনও বৃষ্টি হয়নি এবং আজকে সকাল থেকেও বৃষ্টি দেখা যাচ্ছে না, রাতেও খুব একটা বৃষ্টি হয়নি। ফলে বন্যা পরিস্থিতি এখন অনেকটাই উন্নতির দিকে এবং বৃষ্টি না হওয়ার কারণে মাতামুহুর নদীর যে পানির ঢল সেটিও কমে গেছে। তবে বন্যার যে ক্ষত সেটি পানি কমে যাওয়ার সাথে সাথে সেখানকার যে বন্যার ক্ষয়ক্ষতি সেটি আসলে বেশি হচ্ছে। বিশেষ করে মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে, গরু ছাগল তাদের যে বসত ঘরগুলো ছিল সেগুলো ভেঙে গেছে এবং আরও রাস্তাঘাট সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে। এর ফলে মানুষের মধ্যে দুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে, কারণ তারা এখনো পর্যন্ত অনেক যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছিলেন বা তাদের আত্মীয় স্বজনের বাসায় চলে গিয়েছিলেন তারা কিন্তু এখনো বাড়ি ফিরতে পারেনি এবং তারা বাড়ি ফেরার ক্ষেত্রে তারা যে সেখানে গিয়ে থাকবে সেই ধরনের পরিবেশ নেই। তারা চায় যে এই মুহূর্তে সরকারের তরফ থেকে তাৎক্ষণিক
খাদ্য সহায়তার পাশাপাশি তারা যাতে ঘরে ফিরতে পারে এবং তারা ঘরে ফিরে গিয়ে যাতে উঠতে পারে সেই ধরনের সহযোগিতা চান। যদিও ইতিমধ্যে গতকাল ত্রাণ প্রতিমন্ত্রী তিনি কক্সবাজারের চকরিয়া এবং পেকুয়ার যে বন্যা দুর্গত এলাকা সেই এলাকাগুলো পরিদর্শন করেছিলেন। এলাকার পরিদর্শন করে তিনি যেটি বলেছেন যে তাৎক্ষণিকভাবে তারা ত্রাণ সহায়তা অব্যাহত রাখবেন, যাতে করে একজন মানুষও ত্রাণ সহায়তার বাইরে না থাকে সেটি ব্যবস্থা করবেন। পাশাপাশি তিনি যেটি বলছেন যে বন্যা পরবর্তী তারা ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য নানা ধরনের সহযোগিতা করবেন। এর মধ্যে কাউকে হয়তো ঘর করে দিবেন, কাউকে আর্থিক সহযোগিতা করবেন। এভাবেই তারা আসলে ক্ষয়ক্ষতির চিত্র থেকে সেটি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে বৃষ্টি যদি এভাবে কমে যায়, ফলে আগামীকাল থেকে বা আজকে সন্ধ্যার পর থেকে বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়ে যাবে। সারিকা, আজিম নিহাত, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ এন্ড ফিটিংস, বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। এবারে চলে যাব বান্দরবানে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, কক্সবাজারের খবর জানছিলাম, পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, বান্দরবানের কি অবস্থা এখন? হ্যাঁ সারিকা, বান্দরবানের বৃষ্টির পরিমাণ কমার সাথে সাথে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে চলছে। গতকালকে বেলা 3টার পরবর্তী সময়ে আসলে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। সাঙ্গু এবং মাতামুহুরী নদী যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল সেটি এখন অনেকটা নিচে নেমে গেছে, এবং যার কারণে নির্মাঞ্চল যেগুলো প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি সরতে শুরু করছে। তবে পানি কমার সাথে সাথে মানুষের দুর্ভোগ বেড়েছে চরমে। আমরা দেখেছি যে সমস্ত এলাকাগুলোতে আসলে পানি জমে গেছিল সেই সমস্ত জায়গায় কাদা মাটি জমে যাওয়ার কারণে মানুষের ঘর বাড়ি সহ দোকানপাট সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান ময়লা আবর্জনায় স্তূপে পরিণত হয়েছে। সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছে, এবং অন্যরা যারা ঘর বাড়ি নষ্ট হয়েছে তারাও কিন্তু আসলে তাদের ঘর পুনর্গঠনের চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় বই খাতা কাপড় চোপড় পচা আবর্জনা সবগুলো পরিষ্কার করে তারা তাদের ঘরকে পুনরায় আবারও প্রস্তুত করতেছে যাতে তারা বাসযোগ্য করা যায়। অন্যদিকে আমরা লক্ষ্য করছি এই যে দীর্ঘ বন্যার কারণে বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষ সাহায্য সহযোগিতা হাত বাড়িয়েছে। আমরা দেখেছি বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাভেদ রাজার নেতৃত্বে বিভিন্ন জায়গায় ত্রাণ সহায়তা এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। অন্যদিকে গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ সহায়তা বিতরণ করা হচ্ছে। আমরা দেখেছি পৌরসভার পক্ষ থেকে যেহেতু বন্যা কবলিত মানুষকে আসলে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছিল, তারা আজকেও দুপুর পর্যন্ত সেই খিচুড়ি বিতরণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে। ইতিমধ্যে তাদের বিভিন্ন সড়কে যে ময়লা আবর্জনাগুলো জমে গেছে পানি কমে যাওয়ার পরে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলছে স্থানীয়ভাবে, যদিও বা করছে। পৌরসভা যেটি বলছে তারা এটির জন্য একটি কমিটি গঠন করেছে। দ্রুত সময় তারা এলাকার যে ময়লা আবর্জনা সেগুলো অপসারণের পাশাপাশি মানুষের দুর্ভোগ লাঘবে তারা কাজ করবে। সারিকা, ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। রাঙামাটির খবর জানতে চলে যাব সহকর্মী জিয়াউল হকের কাছে। জিয়াউল হক, রাঙামাটিতে কি অবস্থা? সমস্যাগুলো খতিয়ে দেখে কোনো সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে কিনা জানাবেন। গত 3 দিন ধরে রাঙামাটিতে তেমন বৃষ্টিপাত না হয়, এখান থেকে যে রাঙামাটি যে উজানের যে পানি সব এলাকা থেকে প্লাবিত হয়েছিল, তার মধ্যে বাগাইছড়ি এবং বিলাইছড়ির ফারোয়ার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, এবং সেখানকার আর যে মানুষজন যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন তারা ইতিমধ্যে তাদের ঘর বাড়িতে গিয়ে তাদের যে আসবাবপত্র সহ দোকানপাটে যে পানি ঢুকে যে মালামাল নষ্ট হয়েছে সেগুলো পরিষ্কার করতে শুরু করেছে ইতিমধ্যে। তবে কাদার যে পরিমাণ এত বেশি হয়েছে সেগুলো আসলে পরিষ্কার করতে তাদের সময় লাগছে, অনেকটা বেগ পেতে হচ্ছে সেসব স্থানীয়দের। তারা বলছেন যে গত আসলে কয়েক দশকের মধ্যে আসলে এমন কোনো বন্যার পরিস্থিতি তাদের হয়নি, মুখোমুখি হতে হয়নি। তাদের কোনো সেভাবে আসলে পূর্ব প্রস্তুতিও ছিল না। যে ফারোয়ার যে অবস্থা যদি বলি, সেখানকার মানুষজন এমন অবস্থা হয়ে গেছে যে জিনিসপত্র মালামাল এবং যে দোকানপাটের মালামাল সরিয়ে নেওয়ার মতন কোনো সুযোগই তারা পাননি। বাগাইছড়িতে আজ ইতিমধ্যে রাঙামাটির সংসদ সদস্য সেখানে উপস্থিত হয়েছেন, মানুষের ক্ষয়ক্ষতির অবস্থা জানার চেষ্টা করছেন এবং সেখানে ত্রাণ কার্যক্রম বিতরণ করছে। সেখানে তিনি একটি ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে, যাতে বিভিন্ন এনজিও সংস্থা যে কিস্তি রয়েছে সেই কিস্তিগুলি বন্ধ রাখার জন্য, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেই কিস্তি বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। একই সাথে মানুষজন এখন পর্যন্ত সেখানে ত্রাণ কার্যক্রম পাননি এমন অভিযোগ আসলে করেছেন সংসদ সদস্যের কাছে। তবে সরকারের পর্যাপ্ত ত্রাণ রয়েছে এবং সকলকে পুনর্বাসন করারও আশ্বস্ত ব্যক্ত করেছেন সেখানকার মানুষের, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে। এবং রাঙামাটির বাগাইছড়ি যে সড়ক যোগাযোগ সেটি সংস্কারের কাজ চলছে, সেই সড়ক ব্যবস্থা না থাকাতে সেখানকার মানুষজন আসলে দুর্ভোগে পড়েছেন। এখন পর্যন্ত জেলা প্রশাসন তথ্য মতেন সব জায়গায় 3 বেলা খাবারের ব্যবস্থা করছেন, আশ্রয়কেন্দ্রে যে মানুষজন অবস্থান করছেন। সারিকা, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়াউল হক, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম, আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। বর্ষায় বদলে যায় হাওরের চিত্র, পাল্টে যায় মানুষের জীবন আচার। পানির সাথে শুরু হয় নতুন যুদ্ধ, ঢলের পানিতে ভেসে যায় সড়ক, পাড় ভেঙে ডুবে যায় ঘরবাড়ি। সুনামগঞ্জের বাহাদুরপুর গ্রামে ভাঙনে বিলীন হয়েছে বহু স্থাপনা, যদিও স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই প্রশাসনের।
বৃষ্টি আর ঢলের পানিতে ফুঁসছে হাওর অঞ্চল। সেই সাথে প্রবল ঢেউয়ে ভাঙছে পাড়, ভাসছে ঘর। বর্ষা মৌসুমে এখন পর্যন্ত সুনামগঞ্জে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 265 মিলিমিটার। এতে হাওরে পানি বেড়ে ঢেউয়ের তোড়ে কয়েক উপজেলায় ভাঙনে বিলীন বাড়িঘর। এরই মধ্যে খরচার হাওর পাড়ে নিঃস্ব 20টি পরিবার। বাঁশ বাড়ি দিয়ে আমরা কোনো ঠিক ঠিকানা রাখতে পারি না। এখন আমরা রাইতে দিনে কোনো ঘুম ধরে না। বাঁশ দিয়ে বেড়ে বান্ধ দিতে আছি, যার মনে দিতে আছি, কম্বল দিতে আছি, এগুলা ফেলাইতে, এগুলা আমরা টিকা রাখতে পারতাছি না। যাদের কিছুটা জায়গা ভিটেমাটি বেঁচে আছে, বাঁশ আর কচুরিপানা দিয়ে আশ্রয়স্থল টিকিয়ে রাখার শেষ চেষ্টা চলছে। আমরা এই গ্রাম আর থাকতে পারতাম না, একের পরে এক সব ভাঙিয়ে নিতেছি না। আমরা কিভাবে থাকবো? যদি কোনো পরিকল্পনা নিত তাহলে আমরা মনে হয় বাঁচার একটা উপায় হলো না। যদিও হাওর পাড়ে এমন দুর্ভোগ কমাতে দৃশ্যমান নেই প্রশাসনের কোনো উদ্যোগ। উপজেলাগুলোতে রুটিন বরাদ্দ দেওয়া আছে, সো এটা উপজেলা নির্বাহী অফিসারগণ সেটি তথ্য জানাপূর্বক সেটি ব্যবস্থা নেবেন। ভবিষ্যতে যখন হয়তো যদি নদীর পানি যেটা আসে বা জেনুইন যে বন্যাটা সেটা আসার জন্য আমরা প্রস্তুত আছি। পরিসংখ্যানে মিলেছে চলতি বর্ষায় জেলার 4 উপজেলায় এরই মধ্যে ভাসছে শতাধিক গ্রাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল সকাল 11টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।